আসসালামু আলাইকুম এভরিওয়ান। এয়ার কমরেডে সবাইকে স্বাগতম। তোমাদের সবারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রবণতা ও মানবিক গুণাবলীর এই টপিকটি। তোমাদের মাথা ব্যথা কমানোর জন্যই আমি এই টপিকের উপর দুটি লেকচার রেকর্ড করার চেষ্টা করেছি। তার মধ্যে এটি হচ্ছে প্রথম লেকচার। লেকচার ওয়ানে আমরা শুধু একজন ডাক্তারের মানবিক গুণাবলী, বিএমডিসির আইন এবং জেনেভা কোড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। মানুষের মধ্যে সবচেয়ে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে একটি গুণ, যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধের পার্থক্য নির্ধারণ করতে পারে। যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধের পার্থক্য নির্ধারণ করতে পারে তাই হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের 10টি ভিত্তি রয়েছে। ভিত্তিগুলো কি কি? এক হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধ মানে হচ্ছে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের মধ্যে পার্থক্য তৈরি করা। অর্থাৎ একজন মানুষের কোনটি উচিত কাজ আর কোনটি অনুচিত কাজ, কার সাথে কিভাবে ব্যবহার করা উচিত অথবা কিভাবে ব্যবহার করা অনুচিত, সেটার মধ্যে একটা পার্থক্য একটা যখন মানুষ বুঝতে পারে তখন সেটা হচ্ছে তার একটা মূল্যবোধ, যেটাকে বলা হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। 2 নাম্বার সামাজিক ন্যায় বিচার। ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, সামাজিক মূল্যবোধের রক্ষক ও রাষ্ট্রের ভিত্তি। সমাজে বসবাসকারী সকলের সুবিচার পাওয়ার অধিকার আছে, আইনের চোখে সবাই সমান। 3 নাম্বার হচ্ছে শৃঙ্খলাবোধ। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কি? তার শৃঙ্খলাবোধ বা ডিসিপ্লিন। যে মানুষের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই সেই মানুষ জীবনে সফল হতে পারে না। তো প্রকৃতপক্ষে একজন মানুষকে সফল হতে গেলেও তার ডিসিপ্লিন থাকা খুবই জরুরি। মানবিক মূল্যবোধকে সুদৃঢ় ও প্রগতির পথে এগিয়ে নেই আমাদের শৃঙ্খলাবোধ বা ডিসিপ্লিন। 4 নাম্বার হচ্ছে সহনশীলতা। সহনশীলতা হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ। সহনশীলতা বলতে মানুষের ধৈর্যকেও বোঝায়। যে যত বেশি ধৈর্য ধরতে পারে সে তত বেশি সহনশীল এবং সে অন্যান্য মানুষের চোখেও শ্রেষ্ঠ। 5 নাম্বার হচ্ছে সহমর্মিতা। সহমর্মিতা জিনিসটা ইম্পর্টেন্ট। সহমর্মিতা মানে কি? সহমর্মিতা হচ্ছে কোনো একটা রোগীর স্থানে যদি তুমি নিজেকে বসিয়ে তার কষ্টের কথাগুলো, তার কষ্টগুলো অনুভব করো বা ফিল করো, তখন সেটা হচ্ছে সহমর্মিতা। এখানে লিখেছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা হচ্ছে সহমর্মিতার মূল কথা। এখানে দুটি টার্ম রয়েছে, একটি হচ্ছে সিম্প্যাথি আর একটি হচ্ছে ইমপ্যাথি। সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। যখন তুমি কোনো রোগীর কষ্ট দেখে বলবা যে আরে রোগীটা কি কষ্টে আছে, এরকম তার কষ্টটা ফিল করবা শুধু, কিন্তু মন থেকে না। তুমি নিজেকে তার স্থানে বসিয়ে গভীরভাবে ফিল করবে না, জাস্ট তোমার মনে শুধু একটু অনুভব হবে যে সে কতটুকু কষ্টে আছে। এটা হচ্ছে সিম্প্যাথি। আর ইমপ্যাথি হচ্ছে তুমি নিজেকে একজন রোগীর স্থানে বসিয়ে যখন তার কষ্ট ফিল করবা, তার কষ্টগুলো অনুভব করবা, তখন সেটা হবে ইমপ্যাথি। তো এই দুইটা শব্দের মধ্যে একটু ডিফারেন্ট আছে। এই দুইটা শব্দের মধ্যে কি কি ডিফারেন্ট রয়েছে সেগুলো তোমরা অনলাইন থেকে জেনে নিও। 6 নম্বরে রয়েছে শ্রমের মর্যাদা। অবশ্যই সব ধরনের শ্রম, সেটা রিক্সাওয়ালা হোক, সেটা লেবার হোক, সেটা অন্য কিছু হোক, সকল ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। 7 নাম্বার আইনের শাসন। এটা পড়ে নিও, এটা তেমন ইম্পর্টেন্ট না। 8 নাম্বার নাগরিক সচেতনতা ও কর্তব্য। একজন দেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকেরই সচেতনতা এবং কর্তব্যবোধ থাকা দরকার। কর্তব্যবোধগুলো কি কি? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, সরকারি কাজে অংশগ্রহণ, সন্তানকে শিক্ষাদান করা, দুস্থ বা গরিব মানুষের সেবা করা, আইন মেনে চলা, ভোটাধিকারের সদ্ব্যবহার করা, নিয়মিত কর প্রদান করা। 9 নাম্বার হচ্ছে সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সামাজিক নিরাপত্তা বিধান, রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ, সহজ শর্তে ঋণ প্রদান, বেকার সমস্যার সমাধান। 10 নাম্বার হচ্ছে সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব জবাবদিহিতা, আইনসভার মাধ্যমে জনগণকে সরকারের পরিকল্পনা জানানো। জেনেভা ঘোষণা ও চিকিৎসা নীতিমালার কোডের সালগুলো একটু তোমরা মুখস্থ করে রাখবা। কোন সালে জেনেভা ঘোষণা গৃহীত হয়েছিল এবং কোন সালে সেটি সংশোধিত হয়, এই সালগুলো একটু মুখস্থ রাখবা। প্রথমে এখানে দেখো, 1948 সালে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন WMA কর্তৃক জেনেভা ঘোষণা গৃহীত হয়েছিল এবং সেটা তখন ইন্টারন্যাশনালি ছিল না, সেটা ন্যাশনালি গৃহীত হয়েছিল। কিন্তু পরবর্তীতে 1949 সালে সেটা ইন্টারন্যাশনালি গৃহীত হয়, ইন্টারন্যাশনাল কোড অফ মেডিকেল ইথিক্স হিসেবে গৃহীত হয়। কত সালে? 1949 সালে। এবং 2017 সালের অক্টোবরে সেটার আবার সংশোধনী হয়।
কি হয়েছিল? সংশোধনী হয় 2017 সালের অক্টোবরে। তাহলে প্রথম জেনেভা ঘোষণা হয়েছিল 1948 সালে এবং সেটা ইন্টারন্যাশনালি ঘোষণা হয়েছিল 1949 সালে। আবার 2017 সালের অক্টোবরে সেটা সংশোধিত হয়। পটভূমি পড়ে নিয়েও গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে বিশ্বজুড়ে চিকিৎসকদের নৈতিক শপথ হিসেবে গৃহীত হয়েছে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং অন্যান্য আন্তর্জাতিক চিকিৎসা সংস্থার নৈতিকতার ভিত্তি হিসেবে কাজ করে। চিকিৎসা নীতিমালার কোড জেনেভা ঘোষণার সংশোধিত সংস্করণ। তো 2017 সালে জেনেভার ঘোষণার যে সংশোধিত সংস্করণ ছিল সেখানে ডাক্তারদের জন্য কিছু শপথ বাক্য সংযুক্ত করা হয়েছিল। সেগুলো হচ্ছে, আমি চিকিৎসা পেশার সদস্য হিসেবে আমার যা যা করণীয় আছে সেগুলো কি কি। আমি আন্তরিকভাবে প্রতিজ্ঞা করছি যে আমি আমার জীবন মানব জাতির সেবায় উৎসর্গ করব। 2 নাম্বার হচ্ছে, আমার রোগীর স্বাস্থ্য এবং সুস্থতা হবে আমার প্রথম বিবেচ্য বিষয়। 3 নাম্বার, আমি আমার রোগীর স্বায়ত্তশাসন এবং মর্যাদাকে সম্মান করব। 4, আমি মানুষের জীবনের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রাখব। 5, আমি বয়স, রোগ, অক্ষমতা, ধর্ম, জাতিগত, উৎপত্তিগত, লিঙ্গ, জাতীয়তা অর্থাৎ যে কোনো রোগীর মধ্যে আমরা কোনো ডিসক্রিমিনেশন করব না। আমি রোগীর মৃত্যুর পরেও আমার কাছে গোপন রাখা বিষয়গুলিকে সম্মান করব। রোগীর বিভিন্ন গোপন তথ্য সেগুলো কনফিডেন্সিয়াল রাখতে হবে। সেগুলো মৃত্যুর পরেও যেন কারো কাছে রিভিল না হয় সেদিকে গুরুতরভাবে খেয়াল রাখতে হবে। আমি বিবেক ও মর্যাদা সহকারে এবং ভালো চিকিৎসা পদ্ধতি অনুসারে আমার পেশার অনুশীলন করব। আমি চিকিৎসা পেশার সম্মান ও মহৎ ঐতিহ্যকে লালন করব। আমি আমার শিক্ষক, সহকর্মী এবং ছাত্রদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করব। আমি রোগীর উপকার এবং স্বাস্থ্যসেবার অগ্রগতির জন্য আমার চিকিৎসা জ্ঞান ভাগ করে নেব। সর্বোচ্চ মানের সেবা প্রদানের জন্য আমি আমার নিজের স্বাস্থ্য, সুস্থতা এবং সামর্থ্যের দিকে মনোযোগ দেব। আমি হুমকি সত্ত্বেও মানব অধিকার ও নাগরিক স্বাধীনতা লঙ্ঘন করতে আমার চিকিৎসা জ্ঞান ব্যবহার করব না। আমি এই প্রতিশ্রুতিগুলো আন্তরিকভাবে, স্বাধীনভাবে এবং আমার সম্মানের উপর ভিত্তি করে করছি। চলো জেনে নেই বিএমডিসি কি। বিএমডিসির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল শিক্ষার মান নিয়ন্ত্রণ, ডাক্তারদের রেজিস্ট্রেশন প্রদান এবং তাদের পেশাগত আচরণ পর্যবেক্ষণ করা সরকারি নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিএমডিসি। এর যে প্রধান কাজগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ডাক্তার ও ডেন্টাল সার্জনদের রেজিস্ট্রেশন দেওয়া, মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার মান তদারকি করা, চিকিৎসকদের আচরণবিধি নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা, চিকিৎসা সংক্রান্ত নৈতিকতা নিশ্চিত করা। যদি এক কথায় বলতে যাই তাহলে বিএমডিসি হচ্ছে বাংলাদেশের ডাক্তারদের নিবন্ধন ও মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। তো বিএমডিসির প্রাথমিক প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? প্রাথমিক প্রতিষ্ঠা হয়েছিল 1973 সালে। তখন বিএমডিসির নাম ছিল বাংলাদেশ মেডিকেল কাউন্সিল অ্যাক্ট। তখন ডেন্টাল শব্দটা এখানে যুক্ত ছিল না। পরে 1980 সালে এটি সংস্কার হয়। সংস্কার হওয়ার পর এটাকে পুনর্নামকরণ করা হয়। তখন মেডিকেলের পাশে ডেন্টাল শব্দটা যোগ করা হয়েছিল। তখন পূর্ণ নাম হয়েছিল বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট। তখন থেকেই বিএমডিসি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সর্বশেষ সংশোধিত হয়েছিল 2010 সালে। বিএমডিসির আইন সর্বশেষ সংশোধিত হয়েছিল 2010 সালে। আমি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রধান কাজ সম্পর্কে একটু কয়েকটা ধারণা দিলাম। এখন চলো বিস্তারিত জেনে নেই। প্রথমত হচ্ছে শিক্ষাগত মান নিয়ন্ত্রণ ও স্বীকৃতি, অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস এর স্নাতকোত্তর কোর্সের মধ্যে যারা পড়াশোনা করবে তাদের পাঠ্যক্রম কিরকম থাকবে, তাদের বই কি কি থাকবে, তাদের সাবজেক্ট কি কি থাকবে, তাদের পরীক্ষার মান কিরকম হবে, পরীক্ষার মান বন্টন কিরকম হবে, এগুলো সম্পর্কে বিএমডিসি তদারকি করবে এবং পাঠ্যক্রম প্রণয়ন করবে, তাদের সিলেবাস নির্ধারণ করবে। এগুলো হচ্ছে বিএমডিসির কাজ। আবার কলেজ অনুমোদন স্বীকৃতি দেওয়া বিএমডিসির কাজ। যেমন কোনো কলেজ যদি নতুন খুলে, মেডিকেল কলেজ হতে পারে, ডেন্টাল কলেজ হতে পারে, আবার দুইটা একসাথে হতে পারে, তখন সেটাকে অনুমোদন দেওয়া বিএমডিসির কাজ। বিএমডিসির অনুমোদন ছাড়া কোনো কলেজ সার্টিফিকেট দিতে পারবে না, কোনো কলেজ এমবিবিএস এবং বিডিএস কোর্স পরিচালিত করতে পারবে না। পরীক্ষার মান নির্ধারণ করা, পেশাগত পরীক্ষা যেটা এমবিবিএস দের হয়, এমবিবিএস স্টুডেন্টরা যেটা প্রফেশনাল এক্সাম দেয়, ফাইনাল এক্সাম দেয়, সেটাকে পেশাগত পরীক্ষা বা প্রফেশনাল এক্সাম বলে। তো সেটার মান নির্ধারণ করা, সেটা সময় নির্ধারণ করা, সেটা শর্তাবলী নির্ধারণ করা, সবকিছু বিএমডিসির কাজ। শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা। 2 নাম্বার হলো পেশাজীবীদের নিবন্ধন ও লাইসেন্স প্রদান। যারা এমবিবিএস কোর্স, বিডিএস কোর্স শেষ করে বের হবে,
বের হওয়ার পর তাদের লাইসেন্স প্রদান করা বিএমডিসির কাজ, তাদের লাইসেন্স দেওয়া বা ক্যান্সেল করা সকল কিছুই বিএমডিসি কর্তৃপক্ষ করে থাকে। তো লাইসেন্স দেওয়ার পর সেটাকে সংরক্ষণ এবং প্রকাশ করা, লাইসেন্স নবায়ন করা, তারপর বিদেশি ডিগ্রি স্বীকৃতি দেওয়া, অর্থাৎ অন্য কোনো দেশ থেকে, যেমন মিশর থেকে বা অস্ট্রেলিয়া থেকে বা চায়না থেকে যখন কোনো মানুষ এমবিবিএস কোর্স করে বাংলাদেশে আসে, তখন সে কিন্তু সরাসরি এসে বাংলাদেশে প্র্যাকটিস করতে পারে না। তাকে বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য বিএমডিসি থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয় বা তাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। 3 নাম্বার হচ্ছে পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষা। তো ডিসিপ্লিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগেই বলেছি, এবং তার সাথে আমাদের ইথিক্সটাও খুব গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। যদি পেশাগত অসদাচরণ নিয়ন্ত্রণ ও নৈতিকতা বজায় রাখার জন্য বিএমডিসি শাস্তিমূলক কর্তৃপক্ষ হিসেবে কাজ করে, তখন আসলে কি কি শাস্তি একজন পেশাজীবীকে দিতে পারে বিএমডিসি, সেগুলো এখানে বলা হয়েছে। 1 নম্বরে বলছে নৈতিক মানদণ্ড। চিকিৎসা পেশার জন্য বিএমডিসি নৈতিক আচরণবিধি প্রতিষ্ঠা ও প্রয়োগ নিশ্চিত করে। 2 নম্বর শাস্তিমূলক ব্যবস্থা কোনো নিবন্ধিত চিকিৎসক বা দন্ত চিকিৎসকের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ বা গুরুতর অবহেলার অভিযোগ এলে তখন তদন্ত করে সে ওই পেশাজীবীকে, ওই চিকিৎসককে শাস্তি দেয়। শাস্তি হিসেবে কোনো চিকিৎসকের নিবন্ধন বা লাইসেন্সও বাতিল হতে পারে। তো তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তখন দোষী চিকিৎসকের নিবন্ধন বাতিল বা সাময়িক স্থগিত করে দেওয়ার অধিকার রাখে বিএমডিসি, এবং নিবন্ধন বাতিল করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পেশাগত মৃত্যুদণ্ড বা প্রফেশনাল ডেথ। পেশাগত মৃত্যুদণ্ড বা প্রফেশনাল ডেথ বলা হয়। বিএমডিসির আরেকটি কাজ হলো অবৈধ প্র্যাকটিস রোধ করা। যারা নিবন্ধিত নন বা যাদের লাইসেন্স বাতিল হয়েছে তাদের চিকিৎসা পেশা অনুশীলন করা থেকে বিরত রাখতে আইনি পদক্ষেপ গ্রহণ করা। একজন আদর্শ চিকিৎসকের যেসব গুণাবলী থাকা দরকার, তার মধ্যে প্রথমটি হচ্ছে মানবিক গুণাবলী। মানবিক গুণাবলীর মধ্যে যা যা রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে সহানুভূতি ও সমবেদনা, ইমপ্যাথি বা কম্প্যাশন। ইংলিশ টার্মগুলো খুব ভালো করে মনে রাখবা। ইমপ্যাথি সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করেছি, ইমপ্যাথি সিম্প্যাথি। তো ইমপ্যাথি কি? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। রোগীকে শুধুমাত্র একটি রোগ হিসেবে না দেখে তার কষ্টকে গভীরভাবে তার স্থানে বসিয়ে তার কষ্টগুলো অনুভব করা এবং মানসিকভাবে তাকে সমর্থন দেওয়া বা সাপোর্ট করা। 2 নম্বর হচ্ছে ধৈর্যশীলতা, বা আমরা আগে যেটা পড়ছি সহনশীলতা। সহনশীলতায় ধৈর্যের একটা পরিচয়। তো রোগীর কথা মনোযোগ সহকারে শোনা এবং তার বা তার পরিবারের উদ্বেগ, ভয়, প্রশ্নগুলি শান্তভাবে শোনা ও সেগুলোর উত্তর দেওয়া। কোনো তাড়াহুড়া না করা, কোনো পরিস্থিতিতে রোগীর প্রতি বিরক্ত না হওয়া। দয়া ও বিনয়, রোগীর সঙ্গে বিনয়ী বন্ধুত্ব আচরণ করা। নিজের জ্ঞান পদমর্যাদা নিয়ে অহংকার না করা। দায়িত্ববোধ অঙ্গীকার। অবশ্যই একজন চিকিৎসক হিসেবে প্রত্যেকটা রোগীর প্রতি চিকিৎসকের দায়িত্ব থাকা দরকার। তার দায়িত্ব সে যেন যথাযথভাবে পালন করে এবং কঠিন পরিস্থিতিতেও রোগীকে যেন ছেড়ে না যায়, সেই দিকে একজন চিকিৎসকের খুব বেশি নজরদারি রাখতে হবে। একজন চিকিৎসক হিসেবে তার রোগীর জীবনের চেয়ে যেন সে অর্থকে বেশি মূল্য না দেয়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চিকিৎসা ফি আদায়কে একমাত্র লক্ষ্য না করে রোগীর রোগ নিরাময় ও স্বাস্থ্যের পুনরুদ্ধারকে জীবনের মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে পেশাগত আদর্শ বা প্রফেশনাল আইডিয়ালস। এখানে রয়েছে সর্বোচ্চ জ্ঞান ও দক্ষতা। নিজের নিজের পেশাতে নিজেকে এক্সপার্ট করতে হবে এবং সবসময় কম্পিটিটিভ হতে হবে। আর নিজেকে সবসময় যে আপডেট ইনফরমেশন গুলো আসে, সব আপডেট ইনফরমেশন গুলো নিজের মধ্যে হালনাগাদ রাখতে হবে। অর্থাৎ যখন কোভিড-19 আবির্ভাব হয়েছিল, তখন কিন্তু বিজ্ঞানীরা সাথে সাথে এটির অ্যান্টিডোট আবিষ্কার করতে পারেনি। এর কারণ হচ্ছে কোভিড-19 এর যে আরএনএ আছে, আরএনএটা কিছুক্ষণ পর পর তার ভেরিয়েন্ট পরিবর্তন করে ফেলতেছিল। তো আরএনএ তার ভেরিয়েন্ট ঘন ঘন পরিবর্তন করার কারণে বিজ্ঞানীদের অ্যান্টিডোট তৈরিতে খুবই অসুবিধা হচ্ছিল এবং খুবই জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছিল এটি। তো এই যে আরএনএ যে ভেরিয়েন্টটা তৈরি করতেছে নতুন নতুন, ওই ভেরিয়েন্ট সম্পর্কে আপডেট যে ইনফরমেশন গুলো রিসার্চে আসতেছে বা বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে, সেই জার্নালগুলো সবসময় দেখতে হবে। তো সেখান থেকে সেই আপডেট ইনফরমেশন গুলো নিজের মধ্যে হালনাগাদ রাখতে হবে, যেন রোগীকে চিকিৎসা দেওয়ার সময় আমরা কোনো ভুল না করি, বা আপডেট ইনফরমেশন গুলো সম্পর্কে আমরা যেন সচেতন থেকে রোগীকে সঠিক চিকিৎসা পদ্ধতি প্রদান করতে পারি। সেজন্য আমাদের সবসময় আপ টু ডেট থাকতে হবে, অর্থাৎ
আপডেট যে সকল ইনফরমেশন আসবে সেই সকল আপডেট ইনফরমেশন অবশ্যই আমাদের নিজেদের মধ্যে হালনাগাদ করতে হবে। সঠিক রোগ নির্ণয়, তাড়াহুড়ো না করে রোগের ইতিহাস শোনা বা হিস্টোরি শোনা, শারীরিক পরীক্ষা করা এবং দ্রুত সঠিকভাবে রোগ নির্ণয় করার ক্ষমতা রাখা, স্পষ্ট যোগাযোগ দক্ষতা বা ক্লিয়ার কমিউনিকেশন স্কিল। তো আমরা যখন রোগীর সাথে কথা বলবো বা কমিউনিকেট করব, তখন আমাদের চেষ্টা করতে হবে রোগীর সাথে কথা বলার সময় মেডিকেল টার্মগুলো এড়িয়ে চলা। মেডিকেল টার্ম ইউজ করা যাবে না। যেমন আমি যদি কোনো রোগীকে বলি আপনার ডেলটয়েড মাসেলের অ্যান্টেরিয়র পোর্শনে টান খাওয়ার কারণে আপনার এই মাসেলে ব্যথা হচ্ছে, তো তখন রোগী কিন্তু ডেলটয়েড মাসেল কোনটা বা অ্যান্টেরিয়র কি সেটা কিন্তু সে বুঝতে পারবে না। তো যেভাবে বললে একজন রোগী বুঝবে, যতটুকু সহজ করে বললে একজন রোগী বুঝবে, তাকে আমাকে সেভাবে বোঝাতে হবে। কোনো মেডিকেল টার্ম বা কঠিন টার্মগুলো রোগীর সাথে ইউজ করা যাবে না, কারণ এগুলো একজন শিক্ষিত মানুষেরও বুঝতে অনেক কষ্ট হয়, কারণ মেডিকেল টার্মগুলো জেনারেল ইংলিশ থেকে একটু আলাদা। সো চিকিৎসার যে পরিভাষা আছে বা জার্গন, এটাকে জার্গন বলা হয়, এটা এড়িয়ে চলতে হবে এবং রোগ চিকিৎসার পদ্ধতি ও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, চিকিৎসার সম্ভাব্য ফলাফল ব্যাখ্যা করা। স্বচ্ছতা ও সততা, একজন ডাক্তারকে অবশ্যই সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে এবং স্বচ্ছতা প্রদর্শন করতে হবে। চিকিৎসার ফলাফল, ঝুঁকি, বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রোগীর কাছে সৎ থাকা। অর্থাৎ একজন হার্ট স্পেশালিস্টের কাছে যখন একজন কিডনির সমস্যা নিয়ে আসবে, তখন সে তাকে কিডনির ডাক্তারের কাছে রেফার করে দেয়। সে নিজের ইনকামের জন্য যদি তাকে চিকিৎসা দেয়, তখন সেটা আসলে একজন ডাক্তারের স্বচ্ছতা প্রদর্শন হয় না। তো সেক্ষেত্রে বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রোগীকে অবশ্যই বলে দিতে হবে যে এই রোগের চিকিৎসা আমার কাছে নেই, এই রোগের জন্য ডাক্তার আলাদা, সো আপনি অন্য ডাক্তারের কাছে যান। এবং ডাক্তারের যদি কোনো ভুল হয়ে যায়, তবে সেটা অবশ্যই রোগীর সামনে স্বীকার করার সাহস রাখা। তারপর হচ্ছে গোপনীয়তা রক্ষা বা কনফিডেন্সিয়ালিটি। এই টার্মটা মনে রাখবা, কনফিডেন্সিয়ালিটি। রোগীর ব্যক্তিগত ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য, সিক্রেটস বা কঠোরভাবে গোপন রাখার চেষ্টা করতে হবে। ন্যায়পরায়ণতা, জাস্টিস বা সাম্যতা, ইকুয়ালিটি। ধনী দরিদ্র নির্বিশেষে সকল রোগীকে সমান চোখে দেখা। ধনী দরিদ্রর মধ্যে ডিসক্রিমিনেশন না করা, পার্থক্য না করা, তাদের সবাইকে সমান চোখে দেখে তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং যারা একটু গরিব রোগী, দুস্থ রোগী, তাদেরকে একটু সময় দেওয়া। ৩ নম্বরে রয়েছে আচরণের গুণাবলী। সচেতন সম্মতি, ইনফর্ম কনসেন্ট। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফর্ম কনসেন্টটা হচ্ছে কোনো বড় চিকিৎসা বা প্রক্রিয়া শুরুর আগে রোগীকে সম্পূর্ণ অবগত করে তার লিখিত সম্মতি নেওয়া। হ্যাঁ, কোনো উপরওয়ালা কখন মৃত্যু রাখে সেটা মানুষ তো জানে না। তো সেই কারণে কোনো বড় চিকিৎসা বা প্রক্রিয়া শুরু করার আগে রোগীকে সম্পূর্ণ অবগত করে তার লিখিত সম্মতি নিতে হবে, যেন কোনো চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় যদি রোগী মৃত্যুবরণ করে বা গুরুতর অসুস্থ হয়ে যায়, তখন চিকিৎসক যেন সেই জটিলতা থেকে সহজে বের হয়ে আসতে পারে। সেই জন্য রোগীকে সম্পূর্ণ অবগত করে তার থেকে লিখিত সম্মতি নেওয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন অবশ্যই স্পষ্ট করে লিখতে হবে। যদি আমরা অস্পষ্ট ভাষায় প্রেসক্রিপশন লিখি, তখন রোগীর সেটা বুঝতে সমস্যা হয়, ফার্মাসিস্টের বুঝতে সমস্যা হয়। যদি কোনো চিকিৎসকের প্রেসক্রিপশন লেখার অস্পষ্টতার কারণে যদি একটি ওষুধের জায়গায় অন্য একটি ভুল ওষুধ চলে আসে, তখন কিন্তু রোগীর মারাত্মক ক্ষতি হতে পারে। সেই কারণে প্রেসক্রিপশন স্পষ্ট করে লিখতে হবে। তারপর হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে টিম ওয়ার্ক বলতে বুঝিয়েছে সকল প্রফেশনালকে একসাথে মিলে কাজ করতে হবে। শুধু এমবিবিএস একজন রোগীর সর্বোচ্চ অ্যাচিভমেন্ট এনে দিতে পারে না, তার সাথে অবশ্যই নার্স, টেকনিশিয়ান এবং অন্যান্য সহকর্মীদেরও হাত থাকা লাগে বা সাহায্য লাগে। তো সেহেতু তাদের প্রতিও শ্রদ্ধাশীল থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং রোগীর সর্বোত্তম যত্নের জন্য দলগতভাবে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেক্ষেত্রে নিজে একা দায়িত্ব না নিয়ে দায়িত্বটা যদি টিম ওয়াইজ করে বা নার্স, টেকনিশিয়ান সহ সবাই মিলে একটা রোগীর যত্ন নেয়, তাহলে একটা রোগীর সর্বোচ্চ অ্যাচিভমেন্ট পাওয়া খুবই সহজলভ্য হয়ে যায়। নেতৃত্বের গুণাবলী বা লিডারশিপ। জরুরি পরিস্থিতিতে শান্ত থাকা এবং চিকিৎসা দলকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা রাখতে হবে। পেশাগত সীমানা, প্রফেশনাল বাউন্ডারিজ সম্পর্কে একটু জানা দরকার। প্রত্যেকটা চিকিৎসকেরই পেশাগত সীমানা বা তাদের প্রফেশনাল বাউন্ডারিজ আছে,
যে বাউন্ডারি একজন পেশাজীবী ক্রস করতে পারে না। যে রোগী বা তার পরিবারের সাথে একটি পেশাগত সম্পর্ক বজায় রাখা, সেটা যেন ব্যক্তিগত সম্পর্কে না জড়ায়। সংক্ষেপে একজন আদর্শ চিকিৎসক কেবল একজন বিজ্ঞানী নন, তিনি একজন শিক্ষক, একজন শ্রোতা এবং সর্বোপরি একজন সার্ভেন্ট বা সেবক। তিনি তার কাজ ও আচরণের মাধ্যমে মানব জীবন রক্ষার মহৎ ব্রত পালন করেন। একজন চিকিৎসক হিসেবে আমাদের কি কি কর্তব্যগুলো রয়েছে সেগুলো জেনে নিই। প্রথমত জানবো রোগীর প্রতি কি কি কর্তব্য আছে। ১. প্রয়োজনীয় যুক্তিসঙ্গত যত্ন বা দক্ষতা প্রয়োগ করা। ২. রোগীকে সঠিকভাবে পরীক্ষা করা। ৩. সঠিক ঔষধ লিখে দেওয়া। ৪. ঝুঁকি সম্পর্কে অবহিত করা, অর্থাৎ একটা ডিজিজ যখন রোগীকে আক্রমণ করবে, একটা রোগ যখন রোগীকে আক্রমণ করবে, তখন সেই রোগের রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে সেগুলো সম্পর্কে ওই রোগীকে আগে থেকে অ্যাওয়ারনেস দেওয়া। ৫. সঠিক নির্দেশাবলী প্রদান করা। ৬. অবশ্যই রোগীকে অবহেলা না করা। ৭. ধৈর্য, নম্রতা এবং গোপনীয়তা বজায় রাখা। ৮. নিজের দক্ষতার বাইরে কোনো প্রক্রিয়া শুরু না করা। ৯. শিশু এবং নিজের যত্ন নিতে অক্ষম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা। ১০. বিপজ্জনক ঔষধ এবং বিষাক্ত দ্রব্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা। ১১. চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবগত থাকা। এই জিনিসগুলো তোমার মুখস্থ করার দরকার নাই, এগুলো জাস্ট রিডিং পড়ো, বুঝে বুঝে পড়ো এবং নিজের ভিতরে ফিল করো যে তুমি একজন চিকিৎসক হিসেবে রোগীর প্রতি তোমার কি কি কর্তব্য থাকতে হবে, থাকা দরকার। তাহলে তুমি পরীক্ষার মধ্যে এমসিকিউর অপশনগুলো দেখলেই বুঝে যাবা আসলে তোমার কোনটি দাগাতে হবে, কোন অপশনটি সঠিক উত্তরের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা তুমি খুব সহজেই বুঝে ফেলতে পারবা। দ্বিতীয় নম্বরে আসতেছে সহকর্মীদের প্রতি কর্তব্য। প্রথমে ছিল রোগীর প্রতি কর্তব্য, দ্বিতীয় নম্বরে আসছে সহকর্মীদের প্রতি কর্তব্য। ১. সহকর্মীদের সাথে এমনভাবে আচরণ করা যা তিনি তাদের কাছ থেকে আশা করেন। ২. কখনো সমালোচনা না করা। ৩. সর্বদা সাহায্য করা। ৪. পরামর্শ নেওয়া যদি প্রয়োজন হয়। ৫. চিকিৎসক ও তাদের পরিবারকে বিনামূল্যে পরিষেবা দেওয়া। তৃতীয় নম্বরে আসছে রাষ্ট্রের প্রতি কর্তব্য। ১. উপযুক্ত কর্তৃপক্ষকে জানানোর যোগ্য রোগসমূহ সম্পর্কে অবহিত করা। যেমন ধরো ডেঙ্গু একটা নোটিফাইবল ডিজিজ, যে রোগে বাংলাদেশের মানুষই বেশি আক্রান্ত হচ্ছে। অন্যান্য দেশে তেমন ডেঙ্গু আক্রান্ত রোগী নেই বললেই চলে। তো বাংলাদেশের জন্য ডেঙ্গু একটি নোটিফাইবল ডিজিজ। এই রোগ সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষকে জানানো একজন চিকিৎসকের কর্তব্য। ২. জেনেভা কনভেনশন অনুসরণ করা, অর্থাৎ চিকিৎসকের জন্য যে জেনেভা কোড রয়েছে বা ইথিক্স রয়েছে সেটা একজন চিকিৎসকের অনুসরণ করা একান্ত কর্তব্য ও দায়িত্ব। একজন চিকিৎসক হিসেবে আমাদের অধিকারগুলো কি কি থাকতে পারে? ১. চিকিৎসা পেশা অনুশীলন করার অধিকার। ২. রোগী নির্বাচন করার অধিকার। একজন চিকিৎসক হিসেবে তার রোগী সে নিজেই নির্বাচন করে নিতে পারে। যদি সে চায় তার কাছে কোনো এমার্জেন্সি রোগী আসলে তাকে আগে দেখবে, তাহলে অবশ্যই সে এমার্জেন্সি রোগীকে আগে ট্রিটমেন্ট দিতে পারবে। ৩. ঔষধ বিতরণের অধিকার। ৪. তার রোগীদের কাছে বিপজ্জনক ঔষধ রাখা এবং সরবরাহ করার অধিকার, যেমন ঘুমের ওষুধ। ৫. তার নামের সাথে পদবি, বিবরণ ইত্যাদি যোগ করার অধিকার, অর্থাৎ নামের আগে ডিআর প্রিফিক্সটা যুক্ত করার অধিকার রাখে এবং নামের শেষে যখন সে ডিগ্রি হাসিল করবে তখন সে এফসিপিএস, এমসিপিএস এগুলা যোগ করতে পারবে। তার ফি বা পারিশ্রমিক আদায় করার অধিকার, সরকারি ও স্থানীয় হাসপাতালগুলোতে নিয়োগের অধিকার, চিকিৎসা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট দেওয়ার অধিকার, যেমন একজন রোগী যদি মারা যায় তখন তার ডেথ সার্টিফিকেট দেওয়ার অধিকার একজন চিকিৎসক রাখে। একজন বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দেওয়ার অধিকার, আইনসম্মতভাবে গর্ভপাত, মেডিকো লিগ্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করানোর অধিকার। ১১. প্রতিস্থাপনের উদ্দেশ্যে মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ অপসারণের অধিকার। চিকিৎসকের অধিকার সম্পর্কে আমরা জেনেছি, এখন জানবো রোগীর অধিকারগুলো কি কি। রোগীর অধিকারগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। ১. নিজের ডাক্তার স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার। একজন ডাক্তারের যেমন তার রোগী স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার আছে, ঠিক তেমনি একজন রোগীরও ডাক্তার স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার আছে। ২. যত্ন, সম্মান, মর্যাদা এবং কোনো বৈষম্য ছাড়াই চিকিৎসা পাওয়ার অধিকার। ৩. স্বাস্থ্যসেবা সুবিধা এবং জরুরি পরিষেবা পাওয়ার অধিকার। ৪. গোপনীয়তার মধ্যে চিকিৎসা পাওয়ার অধিকার। ৫. তার অসুস্থতা এবং অন্য কোনো তথ্য গোপন রাখার অধিকার। ৬. অসুস্থতার প্রকৃতি এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে জানার অধিকার। ৭. প্রক্রিয়া অথবা রোগ নির্ণয় অথবা চিকিৎসা পদ্ধতির নিরাপত্তা সম্পর্কে জানার অধিকার। ৮. অগ্রগতি, কর্মপন্থা, রোগ নির্ণয় এবং পূর্বাভাস সম্পর্কে জানার অধিকার। ৯. যে কোনো নির্দিষ্ট বা সমস্ত ব্যবস্থার জন্য সম্মতি দেওয়া বা প্রত্যাখ্যান করার অধিকার। ১০. যে কোনো সময়
দ্বিতীয় মতামত বা সেকেন্ড অপশন নেওয়ার অধিকার। 11 তার চিকিৎসা নথিপত্র পাওয়ার অধিকার বা মেডিকেল রেকর্ডস যেটাকে বলে। 12 ডাক্তার অথবা প্রতিষ্ঠান থেকে ধারাবাহিক চিকিৎসা পাওয়ার অধিকার। 13 অসুস্থতা এবং ফলো আপের সময় আরামদায়কভাবে চিকিৎসা পাওয়ার অধিকার। তো ফলো আপ হচ্ছে কোনো চিকিৎসা থেরাপি সেশন বা কাজ করার পর পরবর্তী পর্যবেক্ষণ বা চেক করা, যাতে অগ্রগতি দেখা যায় এবং প্রয়োজন হলে পরিবর্তন করা যায়। একদম সহজ করে যদি বলি, আগের চিকিৎসার পর আবার দেখে নেওয়া বা অগ্রগতি যাচাই করা মানে হচ্ছে ফলো আপ। 14 অভিযোগ জানানোর এবং অভিযোগের প্রতিকার পাওয়ার অধিকার। 15 চিকিৎসাজনিত আঘাত অবহেলাজনিত কারণে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। একজন ডাক্তার ও রোগীর পারস্পরিক সম্পর্ক কিরকম থাকা দরকার, বা একজন ডাক্তার ও রোগীর পারস্পরিক সম্পর্ক কিরকম হবে সেটা একটু জেনে নেই। প্রথমত, ডাক্তার ও রোগীর সম্পর্কের মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে বিশ্বাস বা ট্রাস্ট। এই বিশ্বাস হচ্ছে ডাক্তার রোগী সম্পর্কের মূল ভিত্তি। রোগীর উচিত ডাক্তারের দক্ষতা ও যত্নের উপর আস্থা এবং ডাক্তারকে সব তথ্য খুলে বলা। ডাক্তারের উচিত রোগীর প্রতি তার বলা তথ্যের প্রতি আস্থা রাখা। 2 নম্বর হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা। 3 নম্বর হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন। কমিউনিকেশন সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে। যখন আমরা একটা রোগীর সাথে কমিউনিকেশন করব, তখন আমরা মেডিকেল টার্ম বা কঠিন টার্মগুলো ইউজ করব না, এবং কার্যকর যোগাযোগের মাধ্যমে ডাক্তার রোগ নির্ণয় করবে এবং উপযুক্ত পরামর্শ দিতে সক্ষম হবে। ডাক্তারের উচিত রোগ সম্পর্কে বিস্তারিতভাবে খোলাখুলি আলোচনা করা এবং রোগীর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। রোগীর উচিত রোগ সম্পর্কিত সব তথ্য ডাক্তারকে জানানো এবং পরিমিত কথা বলা। 4 জ্ঞান বা তথ্য প্রদান। চিকিৎসকের উচিত রোগীর শারীরিক অবস্থা, রোগ নির্ণয়, চিকিৎসার বিকল্প, ঝুঁকি এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে সবকিছু খুলে বলা। এটা কিন্তু একটা ইনফর্ম কনসেন্টের অংশ। রোগীও তার রোগ ও চিকিৎসার বিষয়ে জ্ঞান বা ধারণা থাকা। 5 গোপনীয়তা রক্ষা বা কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি ইম্পর্টেন্ট একটা জিনিস। রোগীর ব্যক্তিগত বা চিকিৎসার যে সব তথ্য গোপন রাখতে হবে সেগুলোকে নৈতিক দায়িত্ব ভেবে নিয়ে কঠোরভাবে গোপন করা একজন চিকিৎসকের দায়িত্ব। 6 নাম্বার সহানুভূতি বা ইমপ্যাথি ও যত্ন, রিগার্ড, এটা সম্পর্কে আগে আলোচনা করেছি। 7 ঐচ্ছিকতা বা স্বায়ত্তশাসন, অটোনমি ও সম্মতিকরণ। চিকিৎসা শুরুর আগে রোগীকে তার রোগ ও চিকিৎসা সম্পর্কে জানিয়ে তার জ্ঞাতাস্বরে সম্মতি বা ইনফর্ম কনসেন্ট নিতে হবে। ইনফর্ম কনসেন্ট জিনিসটা কিন্তু বারবার আসতেছে, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। রোগী যেন নিজের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন সে অধিকারকে সম্মান করতে হবে। আনুগত্য, ডাক্তার যেন রোগীকে মাঝপথে পরিত্যাগ না করেন, তার প্রতিশ্রুতি রক্ষা করা। রোগীর দিক থেকে ডাক্তারের সামান্য অসুবিধা বা ভুল ত্রুটিকে ক্ষমা করার মানসিকতা থাকা। রোগীর প্রতি চিকিৎসকের কিছু সহানুভূতি এবং করুণা থাকতে হবে, যেগুলো হচ্ছে ইমপ্যাথি এবং কম্পেশন। চিকিৎসা পেশা মানবতার এক উজ্জ্বল প্রতীক। চিকিৎসকের জ্ঞান, দক্ষতা, প্রযুক্তিগত ক্ষমতা যতই উন্নত হোক না কেন, তার মানবিক গুণ, সহানুভূতি ও করুণা হলো চিকিৎসার প্রাণ। একজন চিকিৎসক যদি মানবিক না হয়, রোগীর প্রতি সহানুভূতি না দেখায়, করুণা না দেখায়, তাহলে সেই রোগী শারীরিকভাবে সুস্থ হলো, মানসিকভাবে কিন্তু সে সুস্থ হতে পারবে না। আর আমরা ছোটবেলায় পড়েছি মন এবং শরীর একে অপরের সাথে যুক্ত থাকে। মন অসুস্থ থাকলে শরীর অসুস্থ থাকে, শরীর অসুস্থ থাকলে মন অসুস্থ থাকে। অর্থাৎ মন ভালো থাকলে শরীর ভালো থাকে, যদি শরীর অসুস্থ হয় তখন আবার মন খারাপ হয়ে যায়, মনও ভালো থাকে না। তো সেক্ষেত্রে একজন চিকিৎসকের জন্য রোগীর প্রতি সহানুভূতি, করুণা প্রদর্শন করা কেবল নৈতিক দায়িত্বই নয়, এটি রোগ নিরাময়ের প্রক্রিয়ারও এক অপরিহার্য অংশ। তো সহানুভূতি বা এমপ্যাথি সম্পর্কে প্রথমেই আলোচনা করেছি। তো সহানুভূতি মানে হলো অন্যের অবস্থান বুঝে সেই অনুভূতি উপলব্ধি করা, অর্থাৎ রোগীর অবস্থানে নিজেকে বসিয়ে তার কষ্টগুলো উপলব্ধি করা বা অনুভব করা। চিকিৎসকের সহানুভূতি মানে রোগীর কষ্ট, ভয়, দুশ্চিন্তা নিজের মনে অনুভব করা এবং তাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়া। উদাহরণ হিসেবে বলা যায়, রোগীর ব্যথা বা দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনা, রোগীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, আশ্বাস বাণী দিয়ে মানসিক ভরসা দেওয়া। সহানুভূতি রোগীকে বিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি দেয়, চিকিৎসার ফলাফলকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। করুণা, কম্পেশন। করুণা হচ্ছে সহানুভূতির গভীরতর রূপ। এটি কেবল অনুভব নয়, বরং অন্যের কষ্ট দূর করার আন্তরিক ইচ্ছা ও পদক্ষেপ গ্রহণ। অর্থাৎ এই যে সহানুভূতি, সহানুভূতির পর আমরা যখন সেটাকে দূর করার জন্য পদক্ষেপ নিব, সেই কষ্ট অনুভব করে সেই কষ্টটাকে দূর করার জন্য যখন আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করব বা ইচ্ছা পোষণ করব, তখন সেটা হচ্ছে করুণা।
চিকিৎসকের করুণা মানে হলো রোগীর শারীরিক ও মানসিক যন্ত্রণাকে হ্রাস করার জন্য যত্নশীলভাবে কাজ করা। উদাহরণ হিসেবে বলা যায় দরিদ্র রোগীর প্রতি আর্থিক বা মানসিক সহায়তা করা, কষ্টে থাকা রোগীর পাশে থাকা ও আশ্বাস দেওয়া, বয়স্ক বা মরণাপন্ন রোগীর প্রতি যত্নশীল আচরণ। এই যে রোগীর প্রতি যদি একজন চিকিৎসক সহানুভূতি ও করুণা দেখায়, মানবিকতা দেখায়, তাহলে এই জিনিসগুলোর অ্যাচিভমেন্ট কি হতে পারে, এই জিনিসগুলোর ফলাফল বা রেজাল্ট কি হবে, অথবা এই জিনিসগুলো একটা রোগীর মধ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সহানুভূতি, করুণা এগুলা কিন্তু রোগীর মধ্যে খুব বড় ধরনের প্রভাব ফেলে। প্রভাবগুলো হচ্ছে রোগীর মানসিক শান্তি বাড়ায়, চিকিৎসক রোগী সম্পর্ক মজবুত হয়, চিকিৎসা প্রক্রিয়ার প্রতি রোগীর আস্থা বাড়ে, রোগীর সুস্থতা ত্বরান্বিত হয় এবং চিকিৎসা সেবা আরো মানবিক ও কার্যকর হয়। তো আজকের লেকচার এখানেই শেষ। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সেই টপিকগুলোর উপরে যদি তোমরা ফ্রিতে এক্সাম দিতে চাও তাহলে অবশ্যই তোমরা ফ্রিতে এক্সাম দিতে পারো। এক্সামের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে অবশ্যই ফ্রিতে এক্সামে অংশগ্রহণ করতে পারবে। তো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, বি শিওর টু সাবস্ক্রাইব, and if you enjoy the video, don't forget to like, comment and share. Assalamu alaikum.